সেমিনার সিরিজ 2025-26-এর আজকে দ্বিতীয় অধিবেশন। শুধুবৃন্দ, অনুবাদক ও শিক্ষাবিদ মোহাম্মদ হারুনুর রশিদ স্মরণে দ্বিতীয় অধিবেশনের এই সেমিনারে একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এই সেমিনারে সভাপতিত্ব করবেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মাসরুর শাহিদ হোসেন। প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলা একাডেমির ফেলো, কবি ও সম্পাদক জনাব হাসান হাফিজ। আলোচনা করবেন বরেণ্য কবি ও বাংলা একাডেমির পরিচালক ডক্টর সরকার আমিন। আমি এখন সেমিনারের সভাপ্রধান প্রবন্ধকার ও আলোচককে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সুধী, প্রথমেই আমি আজকের সেমিনারের প্রবন্ধকার বাংলা একাডেমির সম্মানিত ফেলো, কবি ও সম্পাদক জনাব হাসান হাফিজকে প্রবন্ধ উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। অনুরাগী হিসেবে আপনারা এখানে জড়ো হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একদম সেমিনার হয়ে গেছে, খাদ্য গ্রহণের পরে অনেকেই চলে গেছেন, মানে মহাপরিচালক মহোদয় সহ দেখা যাচ্ছে। যাই হোক, সম্মানিত মহাপরিচালক, আজকের অনুষ্ঠানের সভাপ্রধান সরকার আমিন, অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদের মানুষপুত্রই বলবো আমি। আপনারা আমার পরিচয় এখানে লিখেছেন কবি ও সম্পাদক, কিন্তু আমি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছি শিশুসাহিত্য হিসেবে। যাই হোক, এটা লিখতে হতে সম্পাদক হিসেবে আমি আর নেই। আমি সম্পাদক পদে ইস্তফা দিয়েছি গত 15ই জুন, এবং গতকাল আমি বাসাটা শিফট করেছি। এই অবস্থার মধ্যে আমি হারুন স্যারের প্রতি আমার গভীর অনুরাগের কারণে আমি সম্মত হয়েছি। আমি তো সেই রকম প্রথাগত গবেষকও না, আলোচকও না, আমি অঞ্চলালোক মানুষ। এনিওয়ে, হারুন স্যারের একটা আক্ষেপ ছিল যে উনি বাংলা একাডেমি পুরস্কারটা পান নাই। এই আক্ষেপটা উনি বলেছেন। আপনারা জানেন, আমি রেকর্ড রাখতে চাই, বলতে চাই, তিক্ত এবং সত্য কথাটা কিন্তু কাউকে না কাউকে বলতে হবে। এই বাংলা একাডেমি পুরস্কারের সঙ্গে অনেকের দীর্ঘশ্বাস, হতাশা, বঞ্চনা, বিক্ষোভ জড়িয়ে আছে। তার নামে এই ভবন যোশীমন্ত্রী, তিনিও বাংলা একাডেমি পুরস্কার পান। বললে অনেক বলা যায়। আমার প্রত্যক্ষ শিক্ষক বাগ্মী অধ্যাপক আবু হেনা মোস্তফা কামালও কিন্তু আক্ষেপ করে বলেছিলেন। সেটা বাংলা একাডেমির মহাপরিচালক হওয়ার অনেক আগে। তিনি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আমার সঙ্গে ওনার চিঠির যোগাযোগ ছিল, ঢাকায় যোগাযোগ হতো, এমনকি সুযোগ সঙ্গে আমার পক্ষেও উনি বলেছিলেন, উনি আপনারা জানেন অত্যন্ত রসিক মানুষ ছিলেন। উনি বলেছিলেন মুমূর্ষু না হলে বাংলা একাডেমি পুরস্কার পাওয়া যায়। তো বাংলা একাডেমি তো জীবিত ছাড়া পুরস্কার দেয় না, নোবেল প্রাইজের মতো। পরে মরণোত্তর পুরস্কার পেলে তো কোনো লাভ হয় না, অন্য করে রাষ্ট্রপতি থেকে বড় বড়। যাই হোক, হারুন স্যার তো চেয়েছিলেন যে আমি বাংলা একাডেমি জয়েন করে, আমি তখন তৈরি বাংলা খুবই আন্তরিকভাবে চেয়েছিলেন, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় নাই। এই দেরিতে হলেও আমি তার প্রতি যে শ্রদ্ধা জানাতে পারছি, সেটার জন্য আমি সুক্রিয়া জানাচ্ছি, বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি। তো বিশাল সেমিনারের স্রোত যে তারা আয়োজন করেছেন, বিলম্বিত হলো। আমার জানা মতে হারুন স্যারের জীবনী এখন বাংলা একাডেমি থেকে বের হয়নি। জীবনী গ্রন্থমালার ক্ষেত্রে বাংলা একাডেমির আমরা ঘাটতি দেখতে পাচ্ছি উদ্যোগের মধ্যে। সেটাও হেনা স্যারের সময় প্রবর্তিত একটা সুন্দর উদ্যোগ ছিল। আমাদের বাঙালিদের রবীন্দ্রনাথের কথা আছে যে আমরা আরম্ভ করি, শেষ করি না। তো আমি মূল প্রবন্ধে চলে যাচ্ছি, দীর্ঘ বক্তৃতার কোনো সুযোগ নেই। আমার লেখার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, বিকৃতিমগ্ন সাহিত্য সাধক। মেধা, প্রতিভা ও নিরন্তর সাধনার দ্যুতি ও লাবণ্য তাকে অনন্য প্রাতিষ্ঠিকতায় বিশিষ্ট করেছে। জীবৎকালে বিস্তৃত ও বহুমাত্রিক অবদানের স্বীকৃতি তিনি পাননি, এটা আমাদের সমষ্টিগত দৈন্য ও হীনমন্যতার পরিচয়। মোহাম্মদ হারুনুর রশিদ নানা পরিচয়ে আলোচিত ছিলেন।
ভাবিকাল তার ভূমিকা ও অবদানের মূল্যায়ন করবে, অবশ্যই করবে। কোনো না কোনো দিন উনি সম্মাননা প্রদানের ক্ষেত্রে আমাদের যে উন্নতার এই যে প্রথা প্রচলিত, তা আমাদের ঔদার্যের ঘাটতি ও মননের ক্ষর্বতাকে প্রমাণ করে। অনাগতকাল হয়তো সাগর থেকে মুক্ত আরোহণ করবে, কিন্তু ওতে ব্যক্তি মানুষটির কিছু যাবে আসবে না। মরণোত্তর স্বীকৃতিতে এক ধরনের পরিহাস করে হয়েছে। বলেছি, বহু বর্ণে রঞ্জিত চিহ্নিত তার কর্মজীবন। সন্ধিৎসু গবেষক, শিক্ষক, প্রশাসক, কলামিস্ট, সম্পাদক, কবি, অনুবাদক ছিলেন তিনি। করমিয়াবাদেও উদ্বুদ্ধ উজ্জীবিত ছিলেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদের জন্ম ব্রিটিশ ভারতের আসামে 1939 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর। 84 বছর বয়সে ইন্তেকাল ঢাকায় 2024 সালের 26 নভেম্বর। পৈতৃক বাস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর। পড়াশোনা করেছেন চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। শিক্ষকতা করেছেন ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ, বর্তমানের কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, সিলেটের এমসি কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আলজেরিয়ার আনাগা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এছাড়াও জীবনের শেষের দিকে অধ্যাপনায় বৃত ছিলেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়। তার অধীত বিষয় ছিল ইংরেজি ভাষা ও সাহিত্য। কর্মজীবন ছিল দেশ বিদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান। ফলত জীবনাভিজ্ঞতা তার সুপ্রচুর এবং বর্ণিত। স্বল্পকাল সাংবাদিকতা করেছে, ছিলেন সাপ্তাহিক ঢাকা কুরিয়ারের প্রধান সম্পাদক। জাতির মননের প্রতীক বাংলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন দেশের ক্রান্তিকালে। 90-এর ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী সময় ছিল সেটি। দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের শাসনামলে 1991 সালের 7 ফেব্রুয়ারি তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 4 বছর ছিলেন এই দায়িত্বে। অভিধান বিপ্লব, 21-এর বইমেলাকে সংহত সুবিন্যস্ত করা, বইয়ের আরো চালু, তরুণ লেখক প্রবর্তন সহ বড় বড় গুরুত্বপূর্ণ দূরদর্শী কাজ সম্পন্ন হয়েছে তার দায়িত্ব পালনকালে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি, বাংলা একাডেমির সভাপতি ছিলেন তিনি। মোহাম্মদ হারুনুর রশিদের গ্রন্থ সংখ্যা বিপুল। 1969 সালে বাংলা একাডেমি প্রকাশ করে তার একটি বহু গম্ভীর অনুবাদ গ্রন্থ এস.আই. হায়াকাওয়ার ভাষা, চিন্তায় ও কর্মে। তার প্রণীত, সম্পাদিত, অনুবাদিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে 3 পোয়েটস, 3টি ফরাসি প্রবন্ধ, A Choice of Verse on Human Rights, সমালোচনা, একলাসউদ্দিন আহমদের প্রবন্ধ ও পত্রাবলী, জাফর ছাত্রের মাছি, হাওয়াই থেকে লিখছি, 1000 বছরের স্বপ্ন, বাংলা একাডেমি, মালয়েশিয়ার প্রখ্যাত কথা সাহিত্যিক আনোয়ার রিদওয়ানের সারা জাগানো উপন্যাসের অনুবাদ, হাসান বয়াতির সুখ দুঃখ, সহজ বাংলা অভিধান, জাক রুশুর মানব জাতির অসমতার উৎস, এবং ভিত্তিক শব্দের শিল্পরূপ ও অন্যান্য প্রবন্ধ, ইংলিশ ফর বেঙ্গলি লার্নার্স, ধর্মের নান্দনিকতা ও অন্যান্য প্রসঙ্গে, ভ্রূণের মা, মানুষের আল্লাহ এবং অন্যান্য সংলাপ, নিরুদ্দেশ নদী, অন্তহীন সাগর এবং অন্যান্য সংলাপ, বেদুইনের লালুট এবং সংলাপ, ইচ্ছাহীন ঘরে বসবাস এবং অন্যান্য সংলাপ, জীবনের ভঙ্গি, মৃত্যুর ঠিকানা এবং অন্যান্য সংলাপ, হুমায়ুন আহমেদের বইয়ের অনুবাদ A Few Youths in the Moon, মৌলিক দুটি কাব্যগ্রন্থ, স্বপ্নের পর ইচ্ছা বসবাস, বসন্ত বিপদে যায়, সৈয়দ রশিদ আহমদ জৌনপুরী স্মারক গ্রন্থ, রাবিয়া বস্তি থেকে মীরাবাই, 2 খণ্ডের কলাম সংকলন, কমেন্টস ইন দ্য মিরর, মহানবীর জীবনের অলৌকিক ঘটনাবলী, ক্যামব্রিজ, লুক ব্যাক ইন লাভ, সূচনা সহ নির্বাচিত সফি কবিতা, মডার্ন গ্লিনিংস ইত্যাদি। এই মনীষীকে নিভৃতিমগ্ন সাহিত্য সাধক হিসেবে আখ্যায়িত করেছি নিবন্ধের প্রবন্ধে। তার কর্মপরিধি এত ব্যাপক ও বিচিত্রবৃত্ত যে যত আবিষ্কার করছি উচ্চতা ও বিষয় ততই বাড়ছে। ব্যক্তি জীবনে প্রচার বিমুখ ছিলেন বলে পদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হননি কিংবা হতে পারেননি। আমার এই অকিঞ্চিৎকর রচনা মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের পূর্ণস্মৃতির প্রতি এক ধরনের গরিবী কিন্তু হৃদয়োচ্ছ্রিত শ্রদ্ধা নিবেদন হিসেবে নেওয়ার অনুরোধ জানাই শত্রুমণ্ডলীয় পাঠকবর্গ। তার ব্যাপক কর্মযোগ্য এবং বিপুলায়তন অবদান আশা করি অদূর ভবিষ্যতে মনস্ক গবেষকের মনোযোগ আকর্ষণ করবে। তার সাহিত্য প্রতীকী, সমাজচিন্তন, ভবিষ্যৎতা, সাধনার স্বরূপ
নির্লিপ্তের সঙ্গে উন্মোচিত হবে। ক্রমাগত তাকে আবিষ্কার, পুনরাবিষ্কার, পুনর্মূল্যায়নের অব্যাহত প্রক্রিয়ার মধ্য দিয়ে তার সাহিত্য চিন্তা, মননশীলতার বিষয়গুলি স্পষ্ট ও পূর্ণাঙ্গ অবয়ব লাভ করবে। তার সুচিন্তা ও সুকৃতি সমূহ অনুসরণ করলে একাল এবং আগামী বাংলা একাডেমি ঋদ্ধ ও উপকৃত হবে। গবেষণা ও মূল কাজ থেকে বাংলা একাডেমি বিচ্যুত হয়েছে বলে যে অভিযোগ প্রায়শ উত্থাপিত হয়, তার অপনোদনও সম্ভবপর খানিকটা হল। উদারমনা, স্নেহবৎসল, পরোপকারী, দৃঢ়চিত্ত প্রশাসক মানুষটি শিক্ষক হিসেবেও ছিলেন, ছাত্রকেও তার জবানিতে একটা চিত্র আমরা একটু জানার চেষ্টা করে দেখি। আমার বাংলা একাডেমি শিরোনামের একটি লেখায় তিনি বলেছেন, সজ্ঞানে চিন্তা করি, স্বপ্নও দেখি, ভাবিনি কোনোদিন বাংলা একাডেমির মহাপরিচালক হবে। ঠিক যেমনটি ভাবিনি আমি কোনোদিন 4টি মহাদেশের 35টি দেশের প্রতিনিধিদের ভোটে জেনেভাস্থ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সার্ভিসের আন্তর্জাতিক কমিটির সভাপতি নির্বাচিত হবে। ঠিক যেমন ভাবিনি আমার মতো একজন প্রায় দেখাতে ছিলেন নিজেদের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স পড়ার সুযোগ পাবে। এসবই আমার কল্পনার বাইরে ছিল, কিন্তু এসবই আমার বাস্তব জীবনে বাস্তবে ধরা দিয়েছে। স্বপ্নের মতো অধরা থাকে, কিন্তু তবু ফিরে তাকালে আর জীবন সায়ান্নে এর সবই স্বপ্ন বলে মনে হয়। বাংলা একাডেমিতে এসেছিলাম একজন শিক্ষার্থী হিসেবে, শেষ দিন পর্যন্ত একজন শিক্ষার্থী হিসেবে বিদায় নিয়েছি। এই বিশাল প্রতিষ্ঠানটিতে আমার শেখার কোনো অন্ত ছিল না। আমার সহকর্মীদের কাছ থেকে, প্রতিটি কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে আমি অবিরাম শিখেছি। আমার যেটুকু প্রীতির কথা লোকে বলে থাকেন তার রহস্য শেখানি। আজ আমি আমার সকল শিক্ষকের ঋণ স্বীকার করছি। তাদের অনেকেই আজ নেই, তারা যেখানেই থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় সুশীতল ছায়া থাকুন, এই কারণে। বাংলা একাডেমিতে আমার প্রথম শিক্ষক আমার গাড়ির চালক ইসমাইল শিকদার। আমার সঙ্গে তার প্রথম পরিচয় আমি যখন 1991 সালে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ কর্তৃক বাংলা একাডেমি ডিজি নিযুক্ত হই। শরীরটা একটু বেশি হালকা পাতলা, আর এর সঙ্গে মেয়েদের অনুপস্থিতির ফলে ইসমাইল শিকদারকে তার উচ্চতার তুলনায় একটু বেশি লম্বা আর হ্যাংলা মনে হতো। মৃতবাগ রাজবাড়ি ইসমাইলের চলাফেরা একটা নীরব আভিজাত্য ছিল, কিন্তু তাকে কখনোই উচ্চত মনে হয়। এক জোড়া ভারী চশমার ফাঁকে দুটি চকচকে চোখ নিয়ে স্টিয়ারিং ধরে ইসমাইল বিশিষ্ট চিত্তে গাড়ি চালাতেন। কারণ তিনি যে তার গাড়িতে মূল্যবান বোঝা বয়ে নিয়ে চলেছেন সে সম্পর্কে তিনি ছিলেন সম্পূর্ণ সচেতন এবং গম্ভীর। তার কাছে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন একজন মন্ত্রীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলা একাডেমির জন্ম বৃত্তান্ত তার জানা ছিল। তিনি এও জানতেন যে বাংলা একাডেমি এবং দুটি প্রতিষ্ঠানের একটি, যা ছাড়া বাংলাদেশের জন্ম সম্ভব ছিল। তিনি প্রোটোকল মানতেন না, পুলিশের সঙ্গে দুর্দান্ত সাহসী তর্ক করতেন। বাংলা একাডেমির ডিজি ছিল এমন একটি মূল্যবান ভাব যা তিনি সারা জীবন মহা আনন্দে গ্রহণ করেছেন। বাংলা একাডেমির মহাপরিচালক থাকাকালীন অভিজ্ঞতা সম্পর্কিত তার স্মৃতিচারণের কথা তিনি লিখেছেন এভাবে, স্মৃতি শুরু। আজ যখন ফিরে তাকাই তখন আমার কর্মকাণ্ডকে বিশেষ কয়েকটি স্থানে আবর্তিত হয়ে দেখি। প্রথমত অভিধান সংকলন ও সংস্কারকে আমি অগ্রাধিকার দিয়েছিলাম। দ্বিতীয়ত কয়েকটি গুরুত্বপূর্ণ রচনাবলীর কর্ম সম্পাদন ও প্রকাশ। তৃতীয়ত অমর একুশে মেলাকে বৃহৎ পরিসরে বাংলা একাডেমির বাইরের সড়কে নিয়ে দোয়েল চত্বর থেকে টিএসসি পর্যন্ত সম্প্রসারণ। চতুর্থত বাংলা একাডেমি প্রেসের জন্য নতুন মেশিনপত্র ক্রয় এবং প্রেস ভবনকে শীতাতপ নিয়ন্ত্রিত করা। পঞ্চমত উত্তরা বাংলা একাডেমির বরাদ্দ জমি উদ্ধার। ষষ্ঠত বাংলা একাডেমির প্রেস কর্মচারীদের চাকরি সরকারিকরণ ও পেনশনের আওতায় আনা। সপ্তমত বাংলা বানান সংস্কার। অষ্টমত বাংলা বর্ষপল্লী সংস্কার। নবমত তরুণ লেখক প্রকল্প। দশমত একুশের সঙ্গীত রচয়িতাকে একটি বিরল সম্বর্ধনা ও বাংলা একাডেমিতে বিরাজনবী অনুষ্ঠান। একাদশতম তুর্কি রাষ্ট্রদূত মালয়েশিয়ার রাষ্ট্রদূতদের সাথে সাংস্কৃতিক সহযোগিতা। দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মধ্যে একজন কর্মকর্তা এলেন ফাইল নিয়ে। কি বিষয়ে? একটা প্রসঙ্গ কথা লিখতে হবে। সে প্রসঙ্গ কথা শাহনামের মুদ্রণ শেষ হয়েছে, তার প্রসঙ্গ কথা। কিন্তু কাজটা সম্পন্ন হয়েছে মাহমুদ শাহ করে সে নেওয়া। তা হয়েছে, কিন্তু তিনি তো এখন নেই। কয়েক মিনিট সময় নিয়ে ভাবলাম, বললাম দেখুন তিনি নেই, এটা ঠিক, কিন্তু কাজটা হয়েছে তার আমলে, এটাও ঠিক। দুটো ঠিকের মধ্যে একটিকে বেছে নিতে হলে আমি পরেরটাকে বেছে নিই। তাকে বলুন অনুগ্রহ করে প্রসঙ্গ কথা লিখে। মাহমুদ শাহ করে সে অবাক হয়েছিল। এত বড় একটা কাজের ভিত্তিতে দাবিদার হতে আমার মন সাহায্য। আমার এই মহৎ ব্যক্তিত্বের এবং মনের অধিকারী ছিল চিরসত্য। আপনার
উপস্থিতি প্রবন্ধ উপস্থাপন করলেন কবি হাসান হাফেজ। এবার আলোচনা করবার জন্য আমি বরেণ্য কবি বাংলা একাডেমির পরিচালক ডক্টর সরকার আমিনকে বিনীত অনুরোধ করছি। প্রবন্ধ উপস্থাপন করেছেন হাসান ভাই, হাসান হাফেজ কবি। হাসান ভাইয়ের কথা আপনারা শুনেছেন যে উনি এক পর্যায়ে বলেছেন যে প্রফেসর হারুন রশিদকে আমি স্নেহধন্য ছিলাম, মানুষ পত্র বলেছে। আসলে এর কবিতা আমি লিখি, আপনারা জানেন। তার জীবদ্দশায় বলেছে তিনি আমার ভারপ্রাপ্ত পিতা। আশা করি আমাকে কিছু ব্যক্তিগত স্মৃতিচারণের সুযোগ দেবেন। আমার এই 89 দিকে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার বাবা রিটায়ারমেন্টে গেছে, শিক্ষক ছিলেন। ওনার একটা চিঠি পেলাম যে তোমাকে আর এখন আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না। এই চিঠি পাওয়ার আগ পর্যন্ত আমি রাজা অবস্থা ছিলাম, বাবা টাকা পাঠাতেন। এই টাকা সব ব্যবহার করা হতো তরুণ বন্ধুদের নিয়ে, যারা লেখালেখি করেন কবিতায়। প্রায় দেখা যেত বিলটা আমি দিচ্ছি বাবার টাকায়। বাবার এই ধরনের চিঠি পেয়ে তোর মাথায় আকাশ ভেঙে পড়ল। তখন একটা চাকরি দরকার। এখন আমি জহুরলা করে থাকি। হঠাৎ একজন আমাকে বললেন বুস্ট প্রেস বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, এফরন হলের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেস যেটা, ওটার একটা অংশ ছিল বুস্ট প্রেস। বুস্ট মানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সার্ভিস প্রেস। তো আমার এক বন্ধু বললো যে ওখানে প্রুফ রিডারের একটা চাকরি খালি হয়েছে, তুমি করার চেষ্টা করলে। তো ওই দিন আগামী বলে একটা পত্রিকা বেরিয়েছিল, ওটাতে আমার কোনো একটা ছিল। মনটা খুব ভালো, আপনি নিয়ে আমি এক্সপ্রেসে গেলাম। আবুল আজাদ, যিনি পরবর্তীতে নজরুল ইনস্টিটিউটের পরিচালক ছিলেন, ঢাকাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপর রেজিস্ট্রার এই জাতীয় পদে ছিলেন, উনি তখন এই প্রশ্ন করলেন। উনি বলেন যে তুমি ঠিক সময় এসছো, একটু পরে একজন মানুষ আসবে, প্রফেসর মোহাম্মদ হারুন রশিদ, চেনো তাকে? আমরা না চিনি না। তো উনি ধমক দিয়ে বললেন উনি তো ব্রাহ্মণবাড়িয়ার লোক। তো আমি তো জানি না। তো স্যার আসলো, উনি 2টার দিকে একটা জাহাঙ্গীরনগর থেকে একটা বাস আসতো, এই বাসে তিনি আসলেন। আমাকে দেখে বললো, দেখে কথাবার্তা তখন একবারে সাংঘাতিক ক্রুদ্ধ, ক্ষুব্ধ, রিজু একটা মানুষ এভাবে বলে ওকে। আজাদ ভাই বলে যে ও তো চাকরি যেতে আসছে, ও কবি। স্যার না, আমি ব্রাহ্মণবাড়িয়ার লোক এবং কবি, তাদেরকে কোনো চাকরি দেবে। একবার ধমকে সরবে। আমি দাবি রইলাম এবং ভাবছিলাম যে আমার জীবনে এরকম বিপর্যস্ত দৃশ্যের মধ্যে আমাকে করতে হবে, মানে ধৈর্য করে তাই দিচ্ছে। হঠাৎ আমার হাতের দিকে তাকিয়ে বলে, ওটা কি? বললাম স্যার এটা হচ্ছে একটা পত্রিকা, আমার একটা লেখা ছাপা হয়েছে, তুমি লেখো। বললো লেখো, উনি এটা বললেন, মাথা নাড়লেন এবং একপরে আবার বললেন তুমি লিখেছো? আমি যে আমি লিখেছি। ওই লেখাটার মধ্যে স্ট্রাকচার, বুর্জুয়া, পেটে বুর্জুয়া, তখন আমি মার্ক্সবাদ চর্চা করি, এই ধরনের কঠিন কঠিন শব্দগুলো দিয়ে আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম। তো স্যার একটা সম্ভবত বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে পড়া একটা ছেলের কাছে এরকম কঠিন কঠিন শব্দের প্রবন্ধ আশা করেন। উনি আবার বলেন তুমি লিখেছো? আমি লিখেছি। তারপর কিন্তু ওকে তো চাকরি দেওয়া যায়, আজাদ ওকে চাকরি দেওয়া। আমার চাকরি হয়ে গেল প্রুফ রিডার। এই গল্পটা আমি বলেছি একটা অন্য কারণ আছে। আমি তখন প্রেসে চাকরি করছি, উনি তখন ওই প্রেসের চেয়ারম্যান ছিলেন, উনি আসলেন বাংলা একাডেমির ডিজি। তো ওই তাহের আলী স্যার তখন বইটের শিক্ষক, উনি হলেন আমার চেয়ারম্যান। ওই সময় আমার প্রেসে একজন কম্পিউটার নারী, বয়স কত হবে, এই 24-25, তার হাজবেন্ড মারা গেছে, আজিমপুর বাসা। তো আমি স্যারকে বললাম, স্যার ওই মহিলার তো হাজবেন্ড মারা গেছে, আপনি কি একটু দেখতে যাবেন? উনি তখন ডিজি বাংলা। উনি বলছেন তুমি রেডি থাকো, আমি আসছি। সঙ্গে সঙ্গে উনি গাড়ি নিয়ে গেলেন, আমাকে তুললেন, আজিমপুর বাসায় গেলাম। 2টো বাচ্চা, ছোট ছোট মেয়ে 2টা, আমি রেডি, বুক থাকবে কান্নাকাটি করছে, আমার কি হবে গো, আমার কি হবে গো। তো স্যার তাকে একটু সান্ত্বনা দিয়ে আমাকে নিয়ে গাড়িতে করে ফিরছেন। আমি বললাম স্যার লক্ষ্য করেছেন মহিলার কান্না শব্দ,
বারবার কিন্তু উনি বলছেন আমার কি হবে গো, আমার বাচ্চাগুলো কি হবে গো। তার কিছু বললেন না, আমাকে নাম দিয়ে বাংলা একাডেমি চলে আসলেন। পরের দিন উনি আমাকে বললেন যে তুমি ওই মহিলাকে নিয়ে আসো। আসলাম। উনি তখন 10,000 টাকা তখনকার দিয়ে বললেন এই টাকাটা নাও, শহীদ এবং নরু আমাদের যে বাংলা একাডেমির শহীদ ভাই যারা কম্পিউটারে কাজ করেন, এদের একটা কম্পিউটার শেখার দোকান আছে, মহিলাকে কম্পিউটার শিখতে নিয়ে যাও। আমি নিয়ে গেলাম। এর 3 দিন পরে চাচি মানে হারুন স্যারকে আমাকে ফোন করলেন, তোমার স্যারের পাগলামি শোনা কি, ও নাকি এবার কুরবানি দেবে না, ও নাকি কোন মহিলাকে কম্পিউটার শেখাবে। উনি কুরবানির টাকাটাকে উনি খুবই হিসেব করে চলতেন, টাকা পয়সা খুব বেশি ছিল না, ওই টাকাটা তিনি বরাদ্দ করেছেন কম্পিউটার শেখার জন্য। আপনারা জেনে খুশি হবেন, ওই কম্পিউটার শেখা যখন শেষ হলো, বাংলা একাডেমিতে চুক্তিভিত্তিক নিয়োগের একটা ব্যাপার ছিল, ওই মহিলাকে চাকরি দিলেন এবং এই মহিলা এখন চাকরি জীবন প্রায় শেষ করবে, এই একাডেমিতে কাজ করছে। তার 2টো মেয়ে বড় হয়েছে, বিদেশে বিয়ে হয়েছে। আপনারা বুঝতে পারছেন যে হারুন রশিদ মানুষটা কেমন ছিল। তাহলে আরেকটা করবো, আমার যখন মাস্টার্স পরীক্ষা রেজাল্ট বেরোলো, তাকে ফোন করলাম, তখন ওই হল থেকে ট্রাঙ্ক বলে ফোন করে দিত, ওই যে তখন তো মোবাইল ছিল না। স্যারকে ফোন করলো, স্যার আমি তো মাস্টার্স ডিগ্রি হোল্ডার হয়ে গেলাম, আমার তো মাস্টার্স ডিগ্রি রেজাল্ট হয়ে গেছে, বলছে তুমি কালকে আসো, সার্টিফিকেট নিয়ে আসো। আমি সার্টিফিকেট নিয়ে আসলাম। উনি তখন ওই এস্টাবলিশমেন্টের ব্যাপারে বলে আমি এই রহিমকে একটা চাকরি দেব। তখন ওই অ্যাডহক ভিত্তিতে চাকরি দেওয়ার সুযোগ ছিল। তো আমার চাকরি হয়ে গেল সহ অফিসার, মানে অফিসার না, নিচে। আমি কি বললাম, স্যার সহ অফিসার, আমি তো অফিস সহ পরিচালক। বলছে নমো, তোমাকে আমি অনেক নিচে দেবো, তুমি নিজের যোগ্যতা কথা বলবো না। এবার আর একটা কথা, কয়েকদিন পর আমি বললাম, স্যার আপনি তো অবিবেচক মানুষ। কেন? যে আমি 2য় ক্লাস পেয়েছি, 2nd ক্লাস ছাত্র, 1st ক্লাস ফার্স্ট হয়ে বসে আছে আমার বন্ধু, তার চাকরি নাই, আপনি একটা 2nd ক্লাসকে চাকরি দিলেন। বলে কি নাম? আমি নাম বললাম, বন্ধু। বলে এখন নিয়ে আসো, ফোন করো, ক্যাশ করো। আসলো, এই তোমার চাকরি দেন। মানে এক ধরনের কি বলা যায় যে আপনি ধরে নেবেন না যে সরকার আমি বলেছি বলে সর্বক্ষেত্রে এক ধরনের পাগলা মনের মধ্যে ছিল। কোনো না কোনোভাবে কনভিন্স হতে পারে, হৃদয়ে ঘা মারতে, কোনো কিছুই কেয়ার করতেন না। এরকম গল্প আমার ধারণা বাংলা একাডেমি যারা কাজ করে প্রত্যেকের সঙ্গে আছে। মানুষ এরকম ছিল, একদম মানে সহজ কিন্তু কঠোর। বাংলা একাডেমিতে যখন তিনি ভিজি, আমাদের পরিচালকের বেতন বন্ধ করে দিয়েছে 1 বছর। টেক্সট এবং কনটেক্সট এই দুটার অনুভব করে। হারুন স্যার টেক্সট এন্ড কনটেক্সট এই দুটোর ভাবনার, দুটোর বিবেচনা রেখে অনুভব। যেমন একটা উদাহরণ দিই আপনাদের, ইংরেজি একটা শব্দ আছে ফিউ লেটার, পরে দেখা হবে। এখন এটা যদি অনুবাদ করা হয় পরকালে দেখা হবে, অত্যন্ত মারাত্মক বিদ্রোহ করছে। আমরা পরকাল মানে আখেরাত বুঝি, মৃত্যুর পর। তো এই যে দেখেন ফিউ লেটারের বাংলায় যদি পরকালে দেখা হবে, হবে না, লিখতে হবে পরে দেখা হবে, বা পরবর্তী সময় দেখা হবে, বা একটু পরে দেখা হবে, বা কিন্তু পরকালে বলা যাবে না। এই যে শব্দের যে খেলাটা দেখেন, শব্দের একটা অর্থ থাকে না, ব্যবহার গুণে শব্দের অর্থ পাল্টে যায়। এইটা প্রফেসর মোহাম্মদ হারুন রশিদ তীব্রভাবে ফিল করেছিলেন, এবং তার প্রত্যেকটা অনুবাদের মধ্যে কিন্তু আপনার এই জিনিসটা পাবেন। আমরা যখন অনুবাদকদেরকে দেখি, বাংলাদেশের অনুবাদক যারা অনুবাদ করছেন, তারা কিন্তু এই জায়গাটাতে ভুল করে, কনটেক্সটটাকে বুঝতে চায়। ট্রান্সলেশন শুধু ভাষার অনুবাদ না, তাহলে তো গুগল ট্রান্সলেটার দারুণ অনুবাদ করতে পারে। এখন তো আমাদের যে অনেকগুলো এআই টুলস আছে, তারা অনুবাদ করে, কিন্তু সেখানে কনটেক্সটটাকে, একটা বাক্যের ধ্বনিটার যে ধ্বনি, যেমন বৃক্ষ এবং গাছ এক জিনিস না। এমন আপনারা বলবেন গাছ আর বৃক্ষ একই জিনিস, নো, এক জিনিস হতে পারে না। এর মধ্যে এক ধরনের তফাৎ আছে, শব্দের যে ওজন,
এই তফাৎটা কিন্তু করে দিই শব্দের কারণে। একই শব্দ দুই রকম তিন রকম অর্থ তৈরি, অনুবাদককে এটা বুঝতে হয়। প্রফেসর মোহাম্মদ হারুন রশিদ এটা দারুণভাবে বুঝেছিলেন, এবং যে উন্নতা এখন আমরা দেখতে পাই অনুবাদের মধ্যে এই সংখ্যা, এই কাজগুলো কিন্তু মোহাম্মদ হারুন রশিদ করেছেন একটা বিশেষ কারণ আছে। আর উনি 68-67 সালের দিকে, আমার জন্ম 67 সালে, ওই সময় তিনি একটা বই অনুবাদ করেছিলেন, এই যে লেখা এস হায়াকাওয়ার একটা ভাষায় চিন্তাই করবে, এটা মানে দারুণ বই। দুঃখের বিষয় হচ্ছে পরবর্তীকালে ভাষাতত্ত্বে সুস্কুলকে চর্চা করা হয়েছে, ভাষাতত্ত্বে চমস্কিও চর্চা হয়েছে নানা রকম, কিন্তু এই বইটার কথা কিন্তু কেউ আমরা জানি না। আমি অনুরোধ করব আজকে যারা আপনারা ভাষাতত্ত্বের ব্যাপারে আগ্রহে আছে, আপনারা এই বইটার নতুন সংস্করণ বেরিয়েছে, বইটা পড়বেন যে ভাষা কিভাবে চেতনাকে নিয়ন্ত্রণ অথবা চেতনা কিভাবে ভাষার সঙ্গে সংগতি তৈরি করে। একটা অদ্ভুত বই, এটা সৈয়দ আলী হাসান তাকে দায়িত্ব দিয়েছিলেন বইটা অনুবাদ করার জন্য। তো তখন তিনি ছিলেন একেবারে তরুণ, ঝুঁকি নিয়ে তিনি কাজটা করেছিলেন। তিনি তখন এই ভাষার ক্ষমতা সম্পর্কে এই বইটার কারণে জেনে করেছেন, যা প্রমাণ পাওয়া যায় পরবর্তী যে বইগুলো, যেমন এই বইটার তার বাই প্রোডাক্ট, এটার নাম হচ্ছে শব্দের শিল্প। এটা হায়াকাওয়ার বইয়ের একটা বাই প্রোডাক্ট। হায়াকাওয়ার যে দর্শন চিন্তা ভাবনা এতটাই প্রবল ছিল, তার মধ্যে প্রতিক্রিয়া তৈরি করেছিল, যে কারণে তিনি আরেকটা ছোট্ট বই লিখেছেন শব্দের শিল্প। আমি দুটো বই যখন মিলিয়ে পড়লাম তখন দেখতে পেলাম ওই বইটা তার মর্মে যে ঘাত তৈরি করেছিল তার একটা ক্যাথারসিস ঘটেছে এই বইটা। আরেকটা বই দেখেন যা রসুল বই, মানব জাতির অসমতার উৎসব, এটা একটা ক্লাসিক বই। এই বইটা তিনি অনুবাদ করেছেন, মাছি অনুবাদ করেছেন। এখন এই যে ক্লাসিক বইগুলো 8-10টা মারাত্মক বিশ্ব সাহিত্যের বই তিনি অনুবাদ করে ফেলেন, তারপর তিনি কিন্তু অনুবাদক হিসেবে স্বীকৃতি। আমরা আজকাল একটা দুটো বই অনুবাদ করলে দেখা যায় একটা বিরাট পুরস্কার অনেকের কাজে ঝুলিতে চলে আসে, কিন্তু হারুন ইসলামকে মূল্যায়ন করা হয়েছে। হাসান মেমন ছিল, তার দুঃখ ছিল বাংলা একাডেমি পুরস্কার করেন, আসলে তার দুঃখ সেটা, আসলে কিন্তু তার কাজগুলো মানুষের চোখে পড়ে। পুরস্কারের যে মেডেলটা, এটার প্রতি কিন্তু তার খুব একটা আগ্রহ আকর্ষণ ছিল বলে মনে হয়। ওনার দুঃখ ছিল এই কাজগুলো করলাম, এরকম দেখলো না, তোরা কেউ দেখলি না। স্বীকৃতিটা মানে হচ্ছে যে কাজের স্বীকৃতি। 1 লাখ টাকা পাওয়া, 1 লাখ টাকা উনি পেয়েছিলেন কোন একটা পুরস্কার, এই টাকাটা উনি দান করে দিয়েছেন সেই কাহিনী ভিন্ন কাহিনী, মানে পুরস্কার খ্যাতিটার জন্য না, উনি বলতে এই কাজগুলো করলাম তোরা দেখলি না। এটা হারুন স্যারের একটা ব্যাপার ছিল। এবার বলি সুফি সাহিত্য নিয়ে। আমাকে মহাপরিচালক মহোদয় বলেছেন যে একটু যাতে দীর্ঘ কথা বলি। সাধারণত আমি 2-3 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করি, আজকে একটু দীর্ঘ কথা বলছি। এই নির্দেশিত যে হারুন স্যার সুফি সাহিত্যের ব্যাপার, আপনারা জানেন যে সুফি সাহিত্য সুফিবাদীর ঘরানার যে মানুষ, তারা একটা চর্চা করে, এই নিয়ে কোনো টেক্সট নাই, বাংলা সাহিত্যে ভালো কোনো বই নাই। উনি ব্যাপক কয়েক হাজার পৃষ্ঠার টেক্সট তৈরি করেছেন, এবং আমি আপনাদেরকে বলতে পারি এই কারণে তিনি 1000 বছর বাংলাদেশে, হাজার বছর, কারণ এই ইন্টারপ্রিটেশন রশিদ আহমেদ জৌনপুরি বলে এক অসাধারণ দরবেশ ছিলেন এই শহরে, 116 বছর বয়সে তিনি মারা গেছে, তার সাথে আমার দেখা হয়েছে। উনি জানতেন না এমন বিষয় ছিল না, মার্কসিজম থেকে শুরু করে ফ্রয়েডিজম, হোল ব্যাপারগুলো তার নজরে পড়েছে। এত জ্ঞানী একজন মানুষ ছিলেন। এই রশিদ আহমেদ শিষ্য ছিলেন হারুন রশিদ, তার পায়ে গিয়ে সালাম করতেন। এই রশিদ আহমেদের যে বয়ান, ইসলামকে তিনি ইন্টারপ্রিটেশন যেভাবে করেছেন, এটা একটা বিরাট বিরাট কাজ হয়ে আছে আমাদের মধ্যে। আপনারা যদি পাঠক সমাবেশ তার সংলাপ সমগ্র বের করেছে, ইহা মোটা একটা বই। যদি সুফি সাহিত্যের সুফি তত্ত্বের বিষয়ে আপনাদের আগ্রহ থাকে, এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। দেখবেন যে কি অসাধারণভাবে ইন্টারপ্রিটেশন করেছেন তিনি। তখন ওই বইটা লিখেছেন দান্দিক পদ্ধতি, ধরেন একজন প্রশ্ন করছে আরেকজন উত্তর দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে প্রশ্ন করছে, তার নাম রেখেছেন কি জানেন? আমি, মানে আমার প্রতি তার একটু এই যে দৃশ্যের দুর্বলতা। অনেকে মনে করে আমি বোধহয় প্রশ্ন করছি, আমি না, উনি নামকরণ করেছেন, মানে আমি গুরুকে প্রশ্ন করেছি। অনেকে ভুল বুঝলেন যে সরকারি গুরু, এটা নামটা রেখেছে না। আমার বক্তব্য শেষ করে আসি। উনি যেদিন মারা যাবেন, এর আগে ওনার ছেলে আমাকে বললেন যে
আপনার তো শেষ, আপনার কি আসবে? তো আমি আর মুন্নি হসপিটালে গেলাম, গিয়ে দেখি যে উনি গভীর অচেতন জাগে, তখন তার আজকে প্রয়োজন হয় না, কিন্তু গভীর অচেতন হয়ে পড়ে আছে। তো আমি আর মুন্নি গিয়ে তার পাশে দাঁড়ালাম। তো হারুন স্যারের ছেলে ইমন বলছে, আব্বা আমিন ভাই এসছে, মুন্নি আব্বা এসছে, সারা দিচ্ছে না, সারা দিচ্ছে না বলে তাহলে বলে ইমন দেখবো না স্যার। প্রায় 4-5 বার বলার পর চোখটা খুলল আমার দিকে, খুলে অদ্ভুত কথা বলে, তুই কি কফির দোকানটা দিছস? বলে আবার ছোট বলল, এই লাস্ট কথা কফির দোকানটা দিছস মানে বুঝলেন? সে হচ্ছে আমার একটা বাড়ি আছে প্রশান্তি বাড়ি, ওখানে ফেসবুকে ঘোষণা দিয়েছিলাম যে আমি একটা কফির দোকান দেবো রিটায়ারমেন্টে যাওয়ার পর। ওনার সে মৃত্যু এরপরে কেউ দিন মারা যায়, শুধু একটা কথা বলে কফির দোকানটা দিয়েছিস, দিয়ে আবার উত্তরের শোনার মতো অবস্থা কাজ করে। তো এই ছিল তার সাথে আমার সম্পর্ক। এবং আপনারা যদি মনে করেন যে আমিনের সঙ্গে এরকম সম্পর্ক ছিল, ভুল হবে। আমার মতো অসংখ্য অসংখ্য মানুষের সম্পর্ক ছিল তার সাথে এরকম। সবাই ভাবতেন আমাকেই তিনি বেশি ভালোবাসেন। হারুন স্যারের মঙ্গল হোক, আপনার শান্তি কামনা করছি। সুধীবৃন্দ, এতক্ষণ প্রবন্ধ পাঠ ও আলোচনা শুনলেন। এই পর্যায়ে সভা প্রধানের ভাষণ প্রদানের জন্য আমি এখন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মাসুর শাহিদ হোসেনকে বিনীত অনুরোধ করছি। মোহাম্মদ আজম এখানে আছেন বা নাই, তবে তিনি হয়তো একটু না, ওই জন্য না, আমি বলছি যে তিনি একটু শঙ্কিত বা দুশ্চিন্তায় ছিলেন যে সভায় সেমিনার জাতীয় আলাপ লোকে কেমনভাবে নেবে, তিনি যেটা ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আমার মনে হয় এই সেশন সেই দুটো দাবি পূরণ করেছে, অর্থাৎ সভারও এবং সেমিনারেরও। এবং সেই জন্যই বললাম যে তার কিছু যে দুশ্চিন্তা ছিল তা হয়তো কমেছে। আজকে আলাপ মোহাম্মদ হারুনুর রশিদ কে নিয়ে আমি হয়তো হারুন স্যার বলতে চাইব। এটা ওই জন্য না যে অনেকে ভর্তি গদগদ করে মানে লেখক হুমায়ুন আহমেদ আলাপের সময় হুমায়ুন আহমেদ স্যার বলার যে পরিণত আছে সেইখান থেকে না, তিনি আমার সরাসরি শিক্ষক। যদি আমি নিশ্চিত সরাসরি শিক্ষক অর্থটা কি, ওকে তিনি আমার শিক্ষক, সেই অর্থে আমি হারুন স্যার মাঝে মাঝে বলতে চাইব। এবং ঠিক যেইভাবে বাকি দুই বক্তার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক, আমার সাথে সম্পর্ক সেই ঘনিষ্ঠতায় নেই, আবার কিছু আছেও। তাই যখন মোহাম্মদ আজম আমাকে বললেন এই আলাপ করতে, আমি একটু গাইড করছিলাম যে মানে 1-2 মিনিট বা 5 মিনিটের মতো কিছু বলা যাবে বা কিভাবে আমি আসবো। কিন্তু পরবর্তীতে মনে হলো যে আসা যায়, কারণ সম্পর্কগুলো বিভিন্ন মাত্রায় বিভিন্ন সময়ে ছিল। সেই সূত্র ধরেই আজকের এখানকার সভাপ্রধান হয়ে আসা। যেহেতু আমার কাজ হচ্ছে মোটামুটি আলাপ গোছানো, কিন্তু আমি হয়তো গোছানোর সাথে সাথে আরো কিছু যোগ করতে চাইব। একটা কারণ তো ওটাই যে আমি ছাত্র ছিলাম, কিন্তু পরবর্তীতে আরো বিভিন্ন কাজে যোগাযোগ ছিল। যে দুটো কাজ হয়ে গেল, অর্থাৎ প্রবন্ধ উপস্থাপন করলেন কবি হাসান হাফিজ, সেটি ছোট ছিল কিন্তু অনেক কিছু ছিল। অর্থাৎ স্মরণ সভার জন্য যা দরকার, সেই সাথে সেমিনারের জন্য যা দরকার, যা আমরা যে দুটো শব্দ তিনি ব্যবহার করেছেন, সেই শব্দ দুটো হয়তো আমার সাথে মোহাম্মদ হারুন রশিদের সম্পর্ক বা আমার তার প্রতি আমার অনুভূতিকে ধারণ করে। একটা হচ্ছে যে দৃঢ়চিত্ত প্রশাসক, অন্যদিকে ছাত্রপ্রিয়। এই ব্যাপারটাতে আমি আসবো আমার প্রয়োজনবদ্ধ জায়গায়। এটারই করেই আলাপ করলেন সরকার আমিন। এবং সরকার আমিনকে যে কারণে আমার ভালো লাগছে শুরু থেকেই, যে কাজটা আমি পারি না কিন্তু তিনি পারলেন, তা হচ্ছে তিনি হারুন স্যারকে পুনর্জীবিত করলেন। কিভাবে ওই যে একটু ধমকের একটা ভান আছে, দেখা হলে কথা হলে একটু শুরুতে একটু হালকা ধমক দিয়ে কথা বলা, অর্থাৎ তার যে ভয়েস প্রজেকশন ছিল আমি বলছি আমিনের যে ওটার মাধ্যমে হারুন স্যারকে যেন ধরাও যাচ্ছিল। কিন্তু একই সাথে সেই আলাপগুলো যেন ধরতে পারছি, একাধারে তিনি যেরকম
আবার নরমও ছিলেন। যেরকম আমরা যখন ছাত্র তখন স্যারের সঙ্গে নরম গরম শব্দটা ব্যবহার করা হতো। এটা ঠিক ওই পঞ্চগড়ের বাসিকার একটা সিনেমা ছিল, নরম গরম সিনেমা। তো সেটা সূত্র করে তো সেই অর্থে স্যারকে নরম গরম স্যার বলা হতো। কিন্তু এই আলাপের সূত্র ধরে আমি আরেকটু ভেতরে বা হয়তো বাইরে ঢুকতে বা বেরোতে চাইব। যেরকম এই অনুষ্ঠানে আমাকে যেভাবে পরিচয় করে দেওয়া হয়েছে তেমনি মোহাম্মদ হারুনুর রশিদকে যেভাবে পরিচিত করানো হয়েছে, অর্থাৎ অনুবাদক ও শিক্ষাবিদ। এবং আমার মনে হয় আমাদের আলাপে মোটামুটি সেটা কিছু এসেছে এবং সেরকম যথার্থ, যেটা সরকার বলছিলেন যে সম্ভবত বাংলা একাডেমির সাথে মোহাম্মদ হারুনুর রশিদের পয়লা যোগাযোগ এই অনুবাদের সূত্র ধরে, অর্থাৎ দারবেসানের অনুবাদে অনেক তরুণ বয়সে তিনি রাজি হয়েছিলেন বইটি অনুবাদের জন্য। যেটা জরুরি, যেটা সরকার বলছেন যে বইটি খুব জরুরি কিন্তু হয়তো আলোচনায় আসেনি। এটির নাম ছিল ল্যাঙ্গুয়েজ ইন থট অ্যান্ড অ্যাকশন, যেটা অনুবাদে দাঁড়ালো ভাষা চিন্তায় ও কর্মে। এটি মূলত সেমান্টিক্স নিয়ে বই। প্রথম বই কিনা জানা নাই, তবে নিশ্চয়ই প্রথম দিকের একটি বই হবে যে বাংলাদেশে প্রকাশিত সেমান্টিক্স নিয়ে প্রথম দিকের কোনো একটি বই হবে। সেমান্টিক্স হচ্ছে ওই অর্থে মোহাম্মদ হারুনুর রশিদ অনুবাদ করছেন শব্দার্থ বিজ্ঞান, যদি তিনি বলছেন যে অনুবাদটা তার পছন্দ হয়নি। আবার কাজী দীন মোহাম্মদ বলছেন বাগার্থ বিজ্ঞান। মোটামুটি অর্থ কিভাবে তৈরি হয় শব্দ বা বাক্য থেকে, তার আলাপ সেমান্টিক্স করে থাকে। বইটি যেরকম জরুরি, অনুবাদটিও জরুরি, সেমান্টিক্সও জরুরি। নিশ্চয়ই অন্য অনেক তাত্ত্বিক বা লিঙ্গুইস্টের কথা আমরা জেনে থাকি, কিন্তু এই বইটি বা এই আলাপটি আমাদের কাছে কম এসেছে। এবং হাসান হাফিজ এবং সরকারি দুজনে একটা আলাপেই ছিলেন, সেটা হচ্ছে যে মোহাম্মদ হারুনুর রশিদ ব্যক্তি হিসেবে, তার কর্ম হিসেবে কর্ম ধরে তাকে জানাশোনাটা আমাদের কম হয়েছে, এটা নিয়ে তার আক্ষেপ থাকতেও পারে হতো। সেমান্টিক্স নিয়ে আলাপটা কেন জরুরি ছিল বা কেন জরুরি আছে, কারণ এটার অর্থটা বলে পৃথিবীব্যাপী এখনই ঝোঁক প্রচুর বেড়ে গেছে। যেরকম আমরা যখন বলি বাংলাতে ওটা অত ধরা পড়বে না, ইংলিশে ধরা পড়বে। অর্থাৎ আপনি যখন কাউকে বলেন যে হি ইজ আ বয়, ইজ শব্দটা আইডেন্টিটি ধারণ করে, তো হলো সে বয়। কিন্তু যখন আপনি বলেন যে হি ইজ বিউটিফুল, তখন আইডেন্টিটি তৈরি হয় কিনা, অর্থাৎ ইজ শব্দটা এখানে প্রযোজ্য কিনা। ইজ সেই অর্থে আইডেন্টিটি তৈরি করে, নাকি বলা উচিত হবে হি লুকস বিউটিফুল। একটু ওদের ভাবছেন হি এর সাথে বিউটিফুল গেল কিভাবে, ইচ্ছে করে ভাঙলাম আর কি, সাধারণত সি এর সাথে বিউটিফুল যায়, হি এর সাথে যায় না, কিন্তু ইচ্ছে করে জানলাম। এটা এক ধরনের সেমান্টিক টানা পড়ে পড়লাম। কিন্তু বিষয়টা তো আছে, সেমান্টিক্স ওই জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে হি লুকস বিউটিফুল বলবো নাকি হি ইজ বিউটিফুল বলবো, এবং কিভাবে ভাষা নিজে পারফর্মেটিভ হয়ে ওঠে, অর্থাৎ ভাষা নিজেই ঘটনাটা ঘটিয়ে দেয় যখন আপনি বলেন যে হি ইজ, যখন তার আইডেন্টিটি তৈরি করে। তো এই বইটি আলোচনায় না আসার একটা কারণ বোধহয় এই, যেটা হারুন রশিদ নিজেই বলছে, যখন এটা পুনর্মুদ্রিত হলো, যে এটা 1969 সালে প্রকাশিত হয় এবং 71 সালে মুক্তিযুদ্ধের কারণে বইটি প্রচারণা থেমে যায়। কারণ তিনি জানাচ্ছেন যে ওই সময়ে সম্ভবত ছাপাখানায় লুট হয়ে যায় এবং পুরো বইটাই হারিয়ে যায়। পরবর্তীতে বোধ করি 55 বছর পরে, সম্ভবত 2023 সালে বাংলা একাডেমিটা পুনর্মুদ্রণ করে এবং সেইভাবে এই আলাপটি আবার আসতে শুরু করে। এবং আমি সহমত এবং সেকেন্ড করছি যে সরকার যেটা বলেছে বইটি কেনা উচিত। আমি বইটি সংগ্রহ করেছি, ধন্যবাদ সায়রা যে আমার ছাত্রী ছিলেন। সেই অর্থে আমরা অনুবাদক এবং শিক্ষাবিদ এবং কিছুটা সাহিত্যিক হিসেবেও আমরা ধরতে চেয়েছি। এইসব ধরে আগামী 7-8 মিনিটে আমি একটু এইসব ধরে এবং উতরে আমি একটু মোহাম্মদ হারুনুর রশিদকে ধরতে চাইব একজন শিক্ষক হিসেবে, একজন সুফি লেখক হিসেবে এবং একজন সাহিত্য তাত্ত্বিক হিসেবে। আমি সাহিত্য তত্ত্ব বিষয়টাকে বেশি জোর দিতে চাইব। তবে যেহেতু স্মরণ সভাও এবং বাকিরাও আলাপ করছিলেন, শিক্ষক হিসেবে আমরা মোহাম্মদ হারুনুর রশিদকে কম পেয়েছি। কারণ আমরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ঢুকি ততক্ষণে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হয়ে গেছেন। আমাদের কাছে তিনি ছিলেন না দেখা লোকাল করতে গিয়ে ধরা পড়লো যে আমি আসিনি। আমি তো মোটামুটি ওই বয়সে যেটা ঘটে যে খুবই কনফিডেন্সের সাথে গেছি, যেহেতু আমি অসুস্থ ছিলাম কাজে আমার তো অনুপস্থিত থাকাটা জায়েজ, এবং যেহেতু এটা এথিক্যালি আমি স্ট্রং, যেহেতু আমার তো সত্যি অসুস্থ ছিলাম, আমি তো অসুস্থ না। তো সেটা আমি তখন তিনি নাম ধরতে ডাকলেন যে আপনি তো ইংলিশেই যে 3 দিন বা 4 দিন আপনি তো ক্লাস করেননি কেন।
তো আমি জানলাম যে আমার প্যারাটাইফয়েড হয়েছে। তো তিনি শুনলেন, তারপর বললেন আপনি কি এটা চিঠি দিয়েছেন বিভাগকে? আমি বললাম যে দিইনি। বললেন কেন দেননি? এটা তো আপনার দিতে হবে, আপনি যে আসেন না এটা তো জানাতে হবে। একটু ঘাটতে আমি তখনও ছিলাম। বললাম যে নিশ্চয়ই, কিন্তু এই চিঠি যে দিতে হবে সেটা ইনস্ট্রাকশন তো বিভাগ আমাদের কখনো দেয়নি। আমরা তো শিক্ষক বা ছাত্র, যেই না আসুক আমরা কখনো এখানে কথা বলতে শুনি নাই। তখন তিনি হয়তো ভাবলেন যে এত সাহস কিভাবে আমি কথা বলছি। একটু চুপ করে থাকলেন, তারপর বললেন যে তাহলে আজকে জানবেন, তাহলে আজকের পর থেকে চিঠি দেন। তো আজকের পর থেকে আমি সেদিন এবার চিঠি দিলাম। বিভাগে অবাক হলো, মানে যে কারণগুলো তেমন ছিল না, যখন ছাত্র আসে দিচ্ছে চিঠি দিচ্ছে, সে আসে নাই কেন। কিন্তু ওই অর্থে ঠিক এই নিয়মতান্ত্রিকতার জন্যই তিনি আমার পছন্দের ব্যক্তি হয়ে গেলেন, কারণ আমার কিছু ছাত্র এখানে আছেন তারা জানেন যে আমি নিয়ম মানার জন্য কুখ্যাত বা বিখ্যাত বলে। এবং ওই বছরই তিনি সেই থার্ড ইয়ার পরীক্ষা কমিটির প্রধানও ছিলেন এবং ভাইভাতেও ছিলেন। ওই যে নরমে গর্ম মিশানো যে ব্যাপারটা আছে, ভাইভাতে আমাকে জিজ্ঞেস করা হলো হাইপার বলি, এটা একটা লিটারি টার্মস। তো যে কোনো কারণে ব্যাক আউট পেয়েছিলাম, আমি হাইপার বলা শুরু করেছি হাত দিয়ে। এক্সটার্নাল একটু বিব্রত যে ফার্স্ট বয়সে কি বলছি, তখন স্যার বলছেন যে হাইপার বলা না, তো আমি হাইপার বলা জিজ্ঞেস করা হচ্ছে হাইপার বলি। দেন আমি আনসারটা দিলাম। যেটা হলো যে তিনি হয়তো একটু সন্তুষ্ট হয়েছিলেন ভাইভাতে, কারণ যখন আমার ভাইভা শেষ হয় তখন তিনি খুবই ব্যক্তিগত একটা কথা বললেন, সেটাই যে এটা জুন মাসে পরীক্ষা হচ্ছে, এটা 1996 সাল জুন মাস, এবং আমাদের মনে পড়ে যে সে সময় জাতীয় নির্বাচন হয়েছিল, অর্থাৎ বাড়ির জন্য নির্বাচন ছিল। আমাদের পরীক্ষা জুন মাসের শুরুর দিকে শেষ হয়ে যায় এবং পরদিন থেকেই বিশ্ববিদ্যালয় ছুটি। তো তিনি আমাকে বললেন যে তোমার ভাইভা ভালো হয়েছে, এখন বাড়ি যাও এবং বাড়ি গিয়ে ভোটে নির্বাচনে ভোট দাও। তো সেই ছিল আমার জীবনের প্রথম ভোট দেওয়া। তো এরকমই শিক্ষক হিসেবে নরম গরম এই মানুষটি আমার নজরে এলো যতটা শিক্ষক হিসেবে ছিলেন তার চেয়ে পরবর্তীতে। এটা 2002 বা 3 বা 4-এর দিকে, যখন আমি সুফিজম নিয়ে কাজ করছিলাম, ওই অর্থে যে সুফিজম বা বলা যেতে পারে আধ্যাত্মিকতা নিয়ে একটা প্রজেক্টে কাজ করছিলাম, যেখানে রুমি, লালন এবং বেদনান একটু কম্পারেটিভ পার্সপেক্টিভ থেকে যে তাদের মধ্যে এই চিন্তা, তখন মোহাম্মদ হারুন রশিদের কাজ আমার নজরে এলো। এবং যেটা বোঝা গেল, তার কিছু কবিতা তখন অত বের হয়নি, কিন্তু কিছু লেখা, কিছু সংলাপ আপনি বলছিলেন প্লেটোর স্টাইলে, প্লেটো রিপাবলিক স্টাইলে কথাবার্তার আদলে তৈরি হওয়া। সেখানে বুঝলাম যে তিনি সুফি আদর্শ বা সুফি মন্ত্র যা সেটাকে ধারণ করতে চেয়েছেন বা পেরেছেন। সেই মন্ত্র বা দিক আমরা জানি ভালোবাসা। যেহেতু সুফিজম বরং মিলন বা একাত্মবাদের কথা বলেন, একাত্ম হওয়ার কথা বলে, এই কারণে আমরা বোধহয় দেখতে পাবো তার লেখালেখিত, মানে অন্যান্য লেখালেখিত সাহিত্য হোক, সাহিত্য তত্ত্ব হোক, সেখানে আমরা দেখবো যে এক ধরনের সহিষ্ণুতা, বিশেষ করে আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া বা আন্তঃসাংস্কৃতিক দেয়া নেয়া, এই ব্যাপার তার লেখায় বারবার ফিরে আসে। তার ভ্রূণের মা ও মানুষের ঈশ্বর, এর শেষ অংশটি খুব ইন্টারেস্টিং। এখানে জিজ্ঞেস করা হচ্ছে সুফিকে যে আমিন, আমিন ওইখানকার যে বক্তা, তিনি প্রশ্ন করছেন যে সৃষ্টিকর্তা আছেন কিনা, থাকলে আমরা বুঝি কিভাবে। সেটা জবাব আসছে এভাবে যে এটা অনেকটা মাতৃগর্ভে থাকা শিশুর মতো, যে মাতৃগর্ভে থাকা শিশুকে যদি জিজ্ঞেস করা হয় তার মাকে, তাহলে সেই শিশু তো বলতে পারবে না তার মা কে, কিন্তু সে তো আসলে তার মায়ের মধ্যেই গর্ভেই আছেন। তো এইভাবে বোঝানো বা বুঝতে চেষ্টা করা হয়েছে যে সৃষ্টির মধ্যে মানুষ কিভাবে থাকে এবং সৃষ্টির সাথে স্রষ্টার কি সম্পর্ক থাকে। তবে যেহেতু কম্পারেটিভ লিটারেচার আমার কাজের জায়গা, সেহেতু আমাকে যে আরো বেশি তাড়িত করেছে তা হচ্ছে তিনি বোধহয় ইংরেজি সাহিত্য অধ্যাপক বলেই যে তিনি পশ্চিমা মানবতাবাদী চিন্তার সাথে প্রাচ্যের অনেকটা সুফি ঐতিহ্যের একটা সংলাপ তৈরি করতে চেয়েছেন, যেটাকে আমরা বৌদ্ধিক সংলাপ বলতে পারি। আর সেই সংযোগ ক্ষেত্র থেকেই বোধহয় আসে তার বই ধর্মের নান্দনিকতা। আমার মনে হয় অত্যন্ত জরুরি এবং ইন্টারেস্টিং বই। 2014 সালে এই বইটি আসে। তো বলেছিলাম যে আমাদের তিনি সাহিত্য তত্ত্ব পড়াতেন, তো এই বইটিও একটি সাহিত্য তত্ত্ব। তার ক্লাসগুলো খুব উত্তেজনাকর ছিল তা হয়তো নয়, কিন্তু তার এই বই অর্থাৎ ধর্মের নান্দনিকতা খুবই ইন্টারেস্টিং।
বইটি ভিন্ন এই কারণে যে এখানে তিনি লিটারি ক্রিটিসিজম নিয়ে যত বেশি কাজ করেছেন তার চেয়ে বেশি কাজ করেছেন পোয়েটিক্স নিয়ে, মানে কাব্যতত্ত্ব বা সাহিত্য তত্ত্ব নিয়ে, যে এই কাজটি বাংলাদেশে বরং কম হয়। অথবা আমরা বলতে পারি তিনি আসলে কাব্যতত্ত্বই তৈরি করেছেন বা কাব্যতত্ত্বের প্রস্তাব দিয়েছেন। আর সেই কারণে ধর্মের নান্দনিকতা বইটি কেবল ভিন্ন না, বরং সাহসীয়। ছোট বই, অর্থাৎ 45 পৃষ্ঠার এই বইয়ে হারুন রশিদ কি করেছেন, তিনি ধর্ম নান্দনিকতা অথবা এই অর্থে আমরা তো বলতে পারি ইসলামের নান্দনিকতা, ইসলামী কাজ করেছেন। তিনি কোরআন আর হাদিসের নিয়মিত বরাত দিয়েছেন। ওয়ার্ল্ড পোয়েটিক, সুফি তত্ত্ব থেকে শুরু করে কম্পারেটিভ রিলিজিয়ন পর্যন্ত লেখক সকল ধরে তিনি এক কাব্যতত্ত্ব পেশ করেন। এই কাব্যতত্ত্ব আমাদের বোঝাতে চায় যে কবিতা কিভাবে কবিতা হয়ে ওঠে, কবিতার শক্তি লুকিয়ে থাকে কোথায়, এবং কেন এক সসীম কবিতা অসীম অর্থ ধারণ করে। যেভাবে আমি বললাম তাতে ধরা যাবে যে তিনি ঠিক কোন দিক থেকে সুফিজমে ঢুকবেন। অনেক আলাপ আছে, আমি আগামী 2 মিনিটে হয়তো দুটি বিষয়ে খালি ধরতে চাইব। শুরুতেই, অর্থাৎ তার আলাপের শুরুতে হারুন রশিদ জানালেন যে কেন তাকে ধর্ম নান্দনিকতা নিয়ে বই লিখতে হলো। কারণ তিনি বোঝান যে ধর্ম নান্দনিকতাকে সিস্টেম্যাটিকভাবে আলাদা করে ফেলা হয়েছে, অর্থাৎ নান্দনিকতা থেকে ধর্মকে, আবার ধর্ম থেকে নান্দনিকতাকে। তাই হারুন রশিদ মনে করেন যে সৌন্দর্যের ব্যাপারে নিরাসক্ত আলেমরা এই ধর্ম নান্দনিকতা নিজেরাও বোঝেন নাই, বুঝতে চান নাই, তাই তারা অন্যকে বোঝাতে পারেন নাই, এবং অনেক ক্ষেত্রে তারা অন্যকে বুঝতেও দেন নাই, বা অন্যরা যে বুঝতে পারেন সেটাও তারা চান নাই। সেই অর্থে তিনি ধর্ম নান্দনিকতাকে একসাথে আনতে চান। তো তার ভাষ্য মতে, বা আমরা যা বুঝি, নান্দনিকতা হচ্ছে সৌন্দর্য আর আনন্দের এক সংযোগ। অর্থাৎ এক অর্থে সহজ করে বলে, যা কিছু সুন্দর আনন্দ দেয়, আনন্দ দেয় তা সুন্দর। তবে যা তিনি বোঝান তা হচ্ছে যে কোনো সংযোগই নান্দনিক নয়। তার মানে যে কোনো সুন্দরী নান্দনিক না, বা যে কোনো আনন্দদায়কই নান্দনিক না। নান্দনিক তা যার উপযোগিতা নেই। আমরা এর সাথে বিতর্ক করতে পারি, আমি বুঝি তিনি যা বলছেন। অর্থাৎ যা সুন্দর তখনই নান্দনিক হয়ে ওঠে, বা আনন্দ তখনই নান্দনিক হয়ে ওঠে যখন তার উপযোগিতা থাকে না। যেমন সুন্দর পুরুষ বা নারী মাত্রই নান্দনিক নয়। যদি সে সুন্দর নারী বা সুন্দর পুরুষ নিছক ভোগের বস্তু হয়, তাহলে সে সুন্দর বা আনন্দদায়ক হতে পারে, বা সুন্দর হতে পারে বা আনন্দদায়ক হতে পারে, কিন্তু নান্দনিক নয়। হারুন রশিদের ভাষায় যদি বলি, যতক্ষণ ভোগের পাত্র হিসেবে বিবেচিত না হয় ততক্ষণ সেই অনুভূতিটি নান্দনিক। এই যে অনুভূতির কায়িকার আত্মিক দিকের একটা তফাৎ, এই সূত্র ধরে তিনি বোঝান বা দেখান যে কিভাবে নামাজ আর ওযুরও নান্দনিকতা আছে। যেমন যে ব্যক্তি নামাজকে নিছক শরীর ঠিক রাখার ব্যায়াম হিসেবে ভাবেন, সে ভুলে যায় যে নামাজ আসলে নিজের মধ্যে থেকে নিজেকে উঠে এক অশেষ বিপুলে নিমন্ত্রণ বোঝায়। যে বোঝে নাই সে নামাজের নান্দনিকতা বোঝে নাই। তখন তিনি বরাত দেন এক হাদিসের, আল্লাহ ইউহিব্বুল জামাল, অর্থাৎ আল্লাহ খুব সুন্দর আর আল্লাহ ভালোবাসেন সুন্দরকে। এই অসীমের সাথে সসীমের সংযোগের সম্ভাব্যতা গোচরে নিয়ে হারুন রশিদ তার কাব্যতত্ত্ব প্রস্তাব করেন। তিনি অবশ্য সাবধান করে দেন যে তার কাব্যতত্ত্ব কিছু অ্যারিস্টটলের সাহিত্য তত্ত্বের মুখোমুখি দাঁড়াবে, কারণ অ্যারিস্টটলের পোয়েটিক্স অনেক বেশি কারিগরি নির্ভর এক সাহিত্য তত্ত্ব। হারুন রশিদ বরং অনেক বেশি নির্ভর করেছেন প্লেটোর উপরে। প্লেটোর প্রভাব যে তার উপর আছে তার সাহিত্য তত্ত্বে, শুধু না সেই তার সংলাপগুলোতে আমরা পাই। তো এবং তিনি মূলত সাহিত্য তত্ত্বের গোড়াকে ভাবছেন প্রেরণাকে। নিশ্চয়ই প্রশ্ন তোলা যায় যে তিনি কেন প্রেরণার আলাপে আরবি বা চীনা সাহিত্য তত্ত্ব আনলেন না, তবে সে আলাপের কথা বলবো। তারা হারুন রশিদ তার কাব্যতত্ত্বের প্রেরণা বা ইন্সপিরেশনকে সাহিত্য সৃষ্টির গর্ভ বলে মানলেন, এবং তিনি এইও মানেন যে এই প্রেরণা যতটা জাগতিক তার চেয়ে বেশি পারলৌকিক। তখন তিনি আবার যান হাদিসে কুদসিতে, যেখানে বলা হচ্ছে আশওয়ারাউ তাজিমুর রহমান। এর বরাত আবার পাওয়া যাবে আলাওলে সতী ময়না লোর চন্দ্রানিত আছে এরকম যে শাস্ত্রে কহে কবিগণ ঈশ্বরের শিষ্য। তাই হাদিসে কুদসির ওই বয়ানটার অর্থ হচ্ছে যে কবিগণ আল্লাহর শিষ্য। সেটা সূত্র ধরে হারুন রশিদ বলছেন যে কবি তখনই কবি যখন তিনি ঐশ্বরিক প্রেরণা লাভ করেন। কোট করছি, কবির রচনা ওই একটা বিশেষ মুহূর্তের ফসল, ওই মুহূর্তেই তিনি কবি, বাকি সময় তিনি শব্দের কারিগর মাত্র।
অর্থাৎ সুফি চিত্রকল্প ধরে হারুনুর রশিদ বলতে চান যে কবির প্রেরণা এই মাখলুক বা এই জগৎ নয়, বরং এই মাখলুক বা জগৎ হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক কবির অন্তরে মুহূর্তের আলো জেলে দিয়ে অন্তর্হিত হয়। তো সেই প্রেরণার আলোকে, যাকে আমি এপিফ্যানি বা ইনস্পিরেশন বলতে পারি, তো সেই প্রেরণার আলোকে কবি সৃষ্টির ভিতর খুঁজে পান কোনো আপেক্ষিক তাৎপর্য যা চিরপদার্পণ, চির অপসৃয়মান। হয়তো এই কাব্যতত্ত্বের এই উপলব্ধিতে হারুনুর রশিদ পৌঁছান নিজের কবিতা লিখতে গিয়ে। যেরকম সরকার আমি যেরকম হারুনুর রশিদ কবিতাকে একবার ডিসমিস করে দিয়েছেন, থার্ড ক্লাস বলেন নাই, কিন্তু উনি বুঝিয়েছেন যে কেন সেটা কবিতা হয়ে ওঠেনি। হয়তো আমার একটু দ্বিমত আছে যে ওই কবিতা, বিশেষ করে আমি যে কবিতাগুলো পড়েছি মৃদু সুফি ভিত্তিক কবিতা, সেটা শুরুতে হয় সরকার আমিনের সাথে আলাপটা আগে বা পরে হয়ে থাকবে, সেখানে মোহাম্মদ হারুন রশিদ লিখে দিচ্ছেন যে তিনি কবিতা লিখছিলেন না। অর্থাৎ বলছে ওই 25 বছর পর্যন্ত বাংলাদেশের সকলেই তো কবি, সেই অর্থে তার কিছু কবিতা লেখা ছিল, তবে 25-এর পরে তিনি আর কবিতা লিখেন নাই। তারপরে হঠাৎ করে কেন পরিণত বয়সে তিনি কবিতা লিখতে শুরু করলেন, অর্থাৎ 2000 সালের পরে এসে বা 2000 সালে এসে, তার পেছনে কারণ ছিল ওই এক সুফি সাধকের সাথে তার যোগাযোগ। যেরকম আব্দুল মান্নান সৈয়দ বলছেন যে কোনো এক ঐশী ব্যাকুলতায় হয়তো মোহাম্মদ হারুনুর রশিদ তখন সৈয়দ রশিদ সকাশে গেছেন, এবং সেই সাহচর্যই হয়তো তার মধ্যে সেই ভক্তি ভরপুর বিহবলতায় হয়তো সেই প্রেরণা, যার কথা তিনি বলছিলেন, সেই প্রেরণা এসেছিল। তার কারণে যদি কবিতাগুলো রচনা সময় দেখা যায় 1989-এর ডিসেম্বর থেকে 2000-এর মে পর্যন্ত প্রায় 6 মাসে তিনি 56-র বেশি কবিতা লিখে ফেলেন, যার থেকে নির্বাচিত কিছু কবিতা ওখানে যায়। এই বোধহয় সেই প্রেরণা যাকে গ্রিকরা বলেছেন হয়তো মিউজ, আরবরা কেউ বলেছেন জিন, চীনারা বলেছেন রাইমান, বা বার্সবার্গ, অ্যালেন গিন্সবার্গের প্রেরণার কথা বলেছেন। সাহিত্য সৃষ্টির ওই তত্ত্ব তালাশ করতে গিয়ে সাহিত্য সৃষ্টির ওই প্রেরণা মোহাম্মদ হারুনুর রশিদ আমাদের জানান তার 2024-এর বইতে। যে কারণে আমি জায়গাটা জোর দিতে চাইলাম তার এই যে বাংলা সাহিত্যে বা বাংলাদেশে বা বাংলা সাহিত্যে যেহেতু সাহিত্য তত্ত্বর ঘাটতি আছে, অনেকটা আমরা বলতে পারি অরিজিনাল সাহিত্য তত্ত্বর ঘাটতি আছে, হারুনুর রশিদের এই সুফি আজালে গড়া সাহিত্য সৃষ্টি তাই বছরে নেওয়া জরুরি। আমি শেষ করতে চাই একটা প্রশ্ন আর একটা প্রস্তাব দিয়ে, এবং তার সাথে আমি বলছিলাম যে হাসান হাফিজ এবং সরকার আমিনের চিন্তা বা আবেগের সম্পর্ক আছে। তাহলে যে হারুনুর রশিদের একটি বই আছে, ইংলিশে যে বইগুলো আছে, একটা হচ্ছে মোমেন্টস ইন দ্য মিরর। এটা হচ্ছে ঢাকা কুরিয়ারে থাকাকালীন তিনি যে কলামগুলো লিখতেন তার একটা নির্বাচিত সংকলন। তো সেখানে ট্রাভেল অংশে বেশ কিছু সফরনামা আছে, কক্সেস বাজার থেকে হাওয়াই, ক্যালকাটা অথবা ইয়াঙ্গুন থেকে তেহরান। তো মনে করছিল যে স্যার যদি আমাদের বয়সী হতেন, একটু যদি ফেসবুকে থাকতেন, তাহলে হয়তো আমরা যেভাবে চেক ইন করি বা ফিরে এসে কোনো জার্নি থেকে ফিরে এসে ফটো বা রিল দিয়ে ফেসবুক পোস্ট দিই, স্যারও হয়তো তা করতেন। অর্থাৎ অনলাইনে তিনি থাকতেন, অনলাইনে তাকে পাওয়া যেত, কিন্তু মোহাম্মদ হারুনুর রশিদ অনলাইনে নাই। অর্থাৎ না অনলাইনে না এআইতে হারুন স্যার সেভাবে নাই। অনলাইনে গেলে উইকিপিডিয়া কিছু পাওয়া যায় অথবা কিছু ছোটখাটো টুকটাক তথ্য আছে, তাও হচ্ছে অনেকটা ওই মারা যাবার সময় প্রথম আলোর রিপোর্ট থেকে কিছু যোগ তৈরি হয়। এআইতে অবস্থা আরো ভয়ানক, যেটা বলছিলাম যে শুরুতে আমাকে যখন বলা হলো এখানে কিছু বলতে, তারপরে আমি দেখলাম যে আমার স্মৃতি আছে, কিছু বই সংগ্রহে আছে এবং সাহিত্য নিয়ে তার যে আলাপ আছে তা আমি উল্লেখ করেছি আগে। কিন্তু তারপরে আমি দেখতে গেলাম যে আচ্ছা অনলাইনে তার সম্বন্ধে কি আছে, এবং দেখলাম এবং ভাবলাম যে অনলাইনে একটু ঘাঁটি, কিন্তু দেখলাম যে অনলাইনে তো মোহাম্মদ হারুনুর রশিদের কোনো ঘাঁটি নাই। নামটা একটা ঝামেলা বোধ হয়, এটা বোধ হয় একটা আমার একটু ছোট গবেষণা কাজ ছিল যে বিখ্যাত লেখক বা বিখ্যাত লোকদের নাম যদি খুব কমন হয় ঝামেলা, কোনো একটা কারণে বিখ্যাত লোকের নাম এক না, মানে উইলিয়াম শেক্সপিয়ারের নাম যদি ডেভিড স্মিথ হতো বা কাজী নজরুল ইসলামের নাম যদি আব্দুর রহমান হতো, তাহলে আপনি আসলে এই নাম দিয়ে খুঁজতে গেলে পেতেন না, কারণ আব্দুর রহমান অনেকে আছে। হারুনুর রশিদের নামটা বোধ একটা ঝামেলা, এবং এটা খুঁজতে গিয়ে আরো পাওয়া যাবে। প্রচুর দুনিয়ার হারুনুর রশিদ আছেন, আপনার হারুনুর রশিদকে পাওয়ার জন্য অনেক থাকতে পারে। যেরকম চ্যাট, এটা যখন আমি পাচ্ছি না তখন এআই কি করে দেখি, চ্যাট জিপিটিতে আমি গেলাম, গিয়ে আমি লিখলাম যে অধ্যাপক হারুনুর রশিদ ইত্যাদি ইত্যাদি। এই প্রম্পট লেখার পরে ঠিক অনলাইনের মধ্যে প্রথমে প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর হারুনুর রশিদের নাম। আমি প্রায় একটু চেঞ্জ করলাম, ইংরেজি অধ্যাপক হারুনুর রশিদ এলেও
একজন সহযোগী অধ্যাপক হারুন রশিদের নাম, তাও পেলাম না। তারপরে লিখলাম আচ্ছা বাংলা একাডেমি রেফারেন্স দিই, ইংরেজি অধ্যাপক ও বাংলা একাডেমি প্রাক্তন মহাপরিচালক হারুন রশিদ, অবশেষে তাকে পাওয়া গেল। প্রশ্ন দাঁড়াচ্ছে এখান থেকে আমার প্রস্তাবটা বাংলা একাডেমির জন্য। স্বাগত বক্তব্যে মহাপরিচালক মোহাম্মদ আজমিলক বললেন যে এক ধরনের ভবিষ্যৎমুখী কর্মযোগ মধ্যে আছে বাংলা একাডেমি। সেই সূত্রেই বলা বা আমার প্রস্তাব বা অনুরোধ যে বাংলা একাডেমি নিশ্চিত করছে কিনা, যদি না করে থাকে তো শুরু করতে পারে, করলে তো চালু থাকুক। সেটা হচ্ছে বাংলাদেশের লেখক আর তাত্ত্বিকদের, এরকম আলাপটা মোহাম্মদ আজমও করছিলেন, বাংলাদেশের লেখক আর তাত্ত্বিকদের একটা ডিজিটাল কর্পাস তৈরি করা। কারণ আমরা জানি যে এই অনলাইনে বা এআইতে তথ্য যে আসলে কর্পাস থাকে, মানে আপনার 25টি বই আছে যা প্রিন্ট হয়েছে, কিন্তু আপনার আসলে 2টার বেশি আলাপ নাই আপনাকে নিয়ে অনলাইনে। এআই আপনাকে খুব বেশি ধরতে পারবে না। এআই মূলত একটা ডিজিটাল কর্পাসের উপর চলে। কাজে আমার মনে হয় যেভাবে সেমিনারগুলো হচ্ছে, সমাজসভা হচ্ছে, সেই সাথে সাথে বাংলা একাডেমি বা যেটা খুবই কষ্টের কাজ, সময় সাপেক্ষ কাজ, বাংলা একাডেমি এই ডিজিটাল কর্পাস তৈরি করতে পারে। আর বাংলাদেশে বিখ্যাত বা প্রয়োজনীয় লেখক, শিক্ষাবিদ, সাহিত্যিকদের নিয়ে যেন গল্প লিখতে গিয়ে বা কবিতা পড়তে চেয়ে, যেন বিসিএস এর আলাপ খুঁজতে গিয়ে বা গবেষণা করতে গিয়ে, যেন গুগলে বা এআইতে খোঁজ করলে গুনগুন করে বেশুমান অনেক তথ্য আর উপাত্ত আলাপ চলে আসতে পারে। কাজে আমি চাই যে বাংলা একাডেমি ডিজিটাল কর্পাস তৈরি করতে শুরু করবো। সামনে হয়তো আমরা সেটা আরো বড় করে দেখতে পাবো। শেষ করি হারুন স্যারকে আবার দিই। হারুন স্যার আমার শেষ কথা, করোনা প্রকোপেরও আগে তিনি একটা অতি জরুরি কাজে বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। তো সেখানে অনুরোধ করলাম যে আপনি তাহলে কিছু কথা বলুন। তিনি তখন খুবই অসুস্থ, বয়স তো হয়েছেই। পরে বললাম ঠিক আছে, আপনি যদি সুফিবাদ নিয়ে কাজ করছেন তো সুফিবাদ নিয়ে কিছু বলুন। তিনি তো অবাক হলেন যে ইংলিশ ডিপার্টমেন্টে সুফিবাদ নিয়ে তাকে বলতে বলছি, কিন্তু তিনি হয়তো জানতেন না যে কত তিনি ইংলিশ ডিপার্টমেন্ট অনেক পরিবর্তিত হয়ে গেছে। কিন্তু তিনি অসুস্থ ছিলেন, ফলে তার আর জাহাঙ্গীরনগরে যাওয়া হয়ে ওঠে নাই, সে কথা বলা হয়ে ওঠে নাই। কে জানতো যে এত বছর পরে মোহাম্মদ হারুন রশিদকে নিয়ে বলতে আমি তারই জায়গায় বাংলা একাডেমিতে আবার আসবো। ধন্যবাদ বাংলা একাডেমিতে আমার এখানে ডাকার জন্য। শুধু সভা প্রধানের বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হলো আজকের সেমিনার নামক দ্বিতীয় অধিবেশন। এখন মধ্যাহ্নভোজের বিরতি। মধ্যাহ্নভোজে আমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মধ্যাহ্নভোজের পর 2:30 আমরা আমাদের পরবর্তী অধিবেশন শুরু করব।